গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের পর 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। তবে শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ত্যাগ করে এবার ভারত থেকে পালাতে গিয়ে আরব আমিরাতের এয়ারপোর্টে আটক হলেন স্বৈরাচার খুনি হাসিনা। আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। ব্রেকিং সোজা অ্যান্সার। আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে কিন্তু দুবাই চলে গিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে এবং আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে সেগুলো দেখতে পারবেন। শেখ হাসিনা হঠাৎ কেন ভারত থেকে দুবাই চলে গেছে, আপনারা কিন্তু সকলেই অবগত রয়েছেন। 2 মাস ধরে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে লুকিয়ে রয়েছিল, সেখান থেকে কিন্তু 2 মাস ধরে ফুলফিলভাবে সাপোর্ট করে এসেছে দুবাই শেখ হাসিনাকে, এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ব্রেকিং দর্শক, গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে। এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন, গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে? সোজা অ্যান্সার, আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কার কাছে গেলেন? ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে এস্টাবলিশড, কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন? তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন, নাকি তিনি অন্য জায়গায় আছেন, অথবা তাকে কি সরকারি কোনো প্রটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, দিন শেষে খেলা হবে। শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন। এবার আসেন, ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে 4-5 দিন আগেই। ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র, একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না। অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে, আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন। তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া, সেই জায়গাটা থেকে আলোচনায় আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে। দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে, এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন। আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে। এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন। তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী, দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রটোকল হয়তোবা তিনি পাচ্ছেন। আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন? এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময় বেশ কয়েকটা বৈঠক করেছে। আমি আপনাদেরকে নিজেরও নিউজগুলো দিছি, সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয়, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত। সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার। আর ডক্টর ইউনূসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন। শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই। তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয়, কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে। আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বি আছে, কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত একটা প্রধান শক্তিশালী দুর্গ। সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন, হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায়, পুনর্বাসন করা যায়, এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন। তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে না যে তিনি আসলে কি শামীম ওসমানের কাছে আছেন অথবা আলাদা কোনো প্রটোকলে অন্য কোথাও আছেন। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের পর 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা ভারত সরকার স্পষ্ট করে জানায়নি। তবে শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ত্যাগ করে তৃতীয় কোনো দেশে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম।
প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? চায়ের আড্ডা থেকে রাজনৈতিক মহল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কৌতূহলের শেষ নেই। নানা গুঞ্জন তো আছেই। ভারত সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আলাপচারিতায়ও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের ভিত্তিতে দৈনিক মানবজমিন এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর নিশ্চিতভাবে প্রকাশ পায়নি। তবে তিনি দিল্লিতে কোনো সেফ হাউসে আছেন এমনটি বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এমনকি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দিল্লির অভিজাত লোদি গার্ডেনে ঘুরতে দেখা যায় এমন তথ্যও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন বৈধভাবে অবস্থান করতে পারেন। এরই মধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। তবে ভারত সরকার চাইলে ভারত সরকারের ইস্যুকৃত ট্রাভেল পাস দিয়েও শেখ হাসিনা ভারত থেকে পাসপোর্ট ছাড়াই অন্য দেশে ভ্রমণ করতে পারবেন। এদিকে বহু হাই প্রোফাইল আওয়ামী লীগ নেতারা ৫ আগস্টের পর বৈধ ও অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন। তাদের অনেকেরই প্রথম পছন্দের গন্তব্য ছিল ভারত। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল ও আওয়ামী লীগের সাবেক সংসদ হাজী সেলিমের এক পুত্রকে কলকাতার একটি ইকো পার্কে দেখা যায়। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা। শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে প্রায় ২ মাস হয়েছে। আর এই ২ মাস সময় পরে বেশ কিছু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো। আর সেই ফুটেজটা দেখানোর আগে এখানে একটা প্রাক পটভূমি বলে নেই যে আমরা রিসেন্টলি শুনছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাবেন। আলোচনায় যে নামটা আছে আরব আমিরাত এবং আরেকটা আছে সৌদি আরব। তো অনেকের কাছে প্রশ্ন যে সৌদি বা আরব আমিরাত কেন আসলে শেখ হাসিনা বেছে নিতে চাচ্ছেন, তাদের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কটা কেমন ছিল, অথবা ব্যক্তি শেখ হাসিনাকে সেখানে কতটুকু নিরাপদ বা কি বলা হয় সিকিউরিটি ইস্যুটা কাজ করে যাবে। তো এই ভিডিওর এই অংশ দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে আসলে কেন শেখ হাসিনা আরব রাষ্ট্রগুলোকে বেছে নিচ্ছেন। চলুন শুনি মূল কথা। আমরা ৩৬ জন সৌদি প্রবাসী, আমরা কোটা আন্দোলনের সমর্থন করার কারণে সৌদি মদিনা থেকে আমাদের ৩৬ জনকে ১ মাস ১৮ দিন জেল খাটাইয়ে বাংলাদেশে পাঠায় উপদেষ্টা ডক্টর। দর্শক, যখন এই ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল তখন আমরা আরব আমিরাতের ভিডিওগুলো খুব দেখেছিলাম। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম। ইভেন আরব আমিরাতে আমাদের ভাইদেরকে জেলে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এখানে অনেকে যাবজ্জীবন সহ নানান হিসাবে পানিশমেন্ট করা হয়েছিল। তো আমাদের ডক্টর ইউনূসের সরকার তিনি আপনার কি বলে আরব আমিরাতের যিনি শেখ হাসিন তার কাছে ফোন করার পরে বিষয়টা শর্ট আউট হয়েছে বা সমাধান হয়েছে। কিন্তু এখন এসে আমরা আজকে এই ভিডিও ফুটেজ দেখে জানতে পারলাম তখন সৌদিতেও আসলে এই ইস্যুতে গ্রেপ্তার হয়েছে প্রায় ৩৪ জন বাঙালি। আর তাদেরকে সেখানে মানে যাবজ্জীবন সাজা দেয় নাই, কিন্তু তাদের ভিসাটা ক্যান্সেল করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এই ভাইরা তারা সকলে সম্মিলিত হয়ে একটা প্রতিবাদ জানিয়েছেন। ইভেন সরকারের কাছে আবদার করেছেন তাদেরকে যেন সৌদিতে যাওয়ার জন্য সৌদির যুবরাজের সাথে কথোপকথন করা হয়, অথবা সেখানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করা হয়, অথবা তাদেরকে বাংলাদেশে কোনো ধরনের ক্ষতিপূরণ অথবা কোনো কর্মসংস্থান পুনর্বাসনের জন্য আবদার করা হয়। তাহলে আপনি দেখেন আরব আমিরাতের ভিডিওগুলো যত ভাইরাল হয়েছে, আমি সৌদিটা জানতামই না, তবে আমরা শুনছি সৌদিতে এগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু সেখানে প্রটেস্ট করার কারণে বা সমর্থন নিয়ে মিছিল করার কারণে এরকম জেল হয়েছে এই প্রথম। কিন্তু আমার সম্ভবত আপনারাও জানলেন যে সৌদিতে এভাবে ধরপাকড় চলেছে। আর এটা কেন চলেছে? ওই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা যখনই সরকার পতন ঘটলো ঠিক আগ মুহূর্তে যে রেমিটেন্স নিয়ে একটা স্ট্রাইক মুভমেন্ট নিয়েছিল, এই রেমিটেন্স স্ট্রাইক মুভমেন্টটার পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল, সমাবেশ হয়েছিল। বাংলাদেশে যা ঘটেছে এগুলো দেখে মানুষ ক্ষুব্ধ ছিল আর সেই ক্ষোভটা প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু আপনি সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র পাবেন না যেখানে আপনি চাইলে অ্যাম্বাসির সামনে গিয়া আপনি বিক্ষোভ করতে পারেন, আপনি প্রতিবাদ করতে পারেন, আপনার পুলিশ কিছু বলবে না, আপনি কোনো অপরাধ না করলে হয়েছে। মানে আপনি কোনো স্লোগান দেওয়া, কোনো বক্তব্য দেওয়া সেটা কখনোই অপরাধ হিসাবে পরিগণিত হয় না পশ্চিমা রাষ্ট্রগুলোতে। তো সেই ক্ষেত্রে এখন আমরা বুঝতেছি যে কেন আসলে মধ্যপ্রাচ্যকেই বেছে নিয়েছেন শেখ হাসিনা। কারণ আরব আমিরাত বা সৌদি আরব সেখানে যেই আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে আছেন, অবস্থান করছেন, এখন কিন্তু বিষয়টা এমন না যে রাস্তা দেখলেন ৫ জন প্রবাসী তাদেরকে গালি দিলেন, তারা সরকারে নাই কিন্তু ওই দূতাবাসগুলোর সাথে বা ওই দেশের সরকারের সাথে তাদের মিনিমাম লেভেল একটা কমিউনিকেশন আছে। তো
তো সেই জায়গা থেকে সেই মানুষগুলা আর আপনি আমি সাধারণ একজন প্রবাসীর ওজনটা কিন্তু সমান না। তাদেরকে কোনো রকম গালাগালি করলে সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে গায়ে হাত তোলা তো দূরেরই কথা, ভিসা ক্যান্সেল হবে, পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে ঢুকাই দিছে ওই দেশের সরকারগুলো, আরব রাষ্ট্রগুলো, আর যার কারণে পশ্চিমা বিশ্বে আবার এই সুযোগ সুবিধাটা নাই। তো হোপসো এই কারণেই আপনার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নিচ্ছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করছেন, তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ, অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা, রাষ্ট্রের মেশিনারি দ্বারা তিনি কতটা নিরাপদ, এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল। তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল। আমরা ভাবতে আরম্ভ করলাম যা কিছু কল্যাণকর সবই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্বারা করা সম্ভব। আমরা আরও ভাবতে শুরু করলাম যে ইউনূস সাহেবের মতো যদি একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসতেন, এ জাতির নেতৃত্ব দিতেন, তাহলে আমাদের যে দুর্ভাগা জাতি, হাজার বছর ধরে আমরা যে অনিশ্চয়তার পথে হাঁটছি, যে ভুল এবং ভ্রান্তির কবলে পড়ে, ঘূর্ণি পাকে পড়ে আমরা শুধু বারবার এই বটমলেস বাস্কেটে পরিণত হচ্ছি। আমাদের দেশে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সম্পর্কে আমাদের অনেক অভিযোগ। এদের না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে সততা, না আছে উদ্ভাবনী ক্ষমতা, আরও কত কি। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, আমাদের এই দেশটি জান্নাতে পরিণত হবে এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পশ্চিমা দুনিয়াতে যান এবং সেই ছবিগুলো তিনি যখন প্রচার করেন বা পশ্চিমা মিডিয়াগুলো যখন প্রচার করে, তখন আমাদের গর্বের কোনো অন্ত অতীতে থাকেনি, এখনও নেই। আমরা মনে করেছি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে মর্যাদা, সেই মর্যাদার আসনটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্বমানের একজন ব্যক্তিত্ব দ্বারাই সম্ভব। সময়ের পরিক্রমায় ঠিক সেই সুযোগটি আমরা পেয়েছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সেই সুযোগটি পেয়েছেন। তিনি এখন পরিণত বয়সে আছেন, তার বয়স ৮৬ বছর। তো ৮৬ বছর বয়স অনেকের জন্য সমস্যা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো সমস্যা নয়। তিনি যথেষ্ট প্রাণোচ্ছল, যথেষ্ট অ্যাক্টিভ এবং তার চিন্তা চেতনা কথাবার্তার মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই, বার্ধক্যজনিত কোনো বৈসাদৃশ্য আমরা দেখছি না। যেমন এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড হয়ে পড়েছে, বয়স্ক মানুষ, ৭০ ঊর্ধ্ব মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং তারা ভালো করছেন। নরেন্দ্র মোদী, মিস্টার জো বাইডেন, এমনকি যে আনোয়ার ইব্রাহিম, এরা সবাই ৮০ বছর সুই করছে তাদের বয়স। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে বয়স, এটিকে কোনো অবস্থাতেই নেতিবাচক অর্থে বলা যায় না। তো এখন সেই বয়সে তার সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে, সারা জীবনের নেম ফেম সুনাম সুখ্যাতি নিয়ে এবং অবিস্মরণীয় জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। এবং এই মুহূর্তে তিনি যে সুযোগটি পেয়েছেন, সেটি বঙ্গবন্ধুর জীবনে সেই সুযোগটি হয়েছিল কিনা আমি বলতে পারবো না। ওই সময়টিতে যারা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন তারা বলতে পারবেন। কিন্তু এখন বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে ঠিক আগস্ট মাসের পুরোটা সময় সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, এমনকি যারা আওয়ামী লীগ করতেন, তাদের একটা বিরাট আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু 15ই আগস্টের পর থেকে সেই আশা আকাঙ্ক্ষা ক্রমশ ফিকে তর হতে থাকে এবং ধূসর থেকে ক্রমশ সেটি ধূসরতর হতে থাকে। তাকে নিয়ে আমাদের যে স্বপ্ন, যে কল্পনা, সব কল্পনা এবং স্বপ্ন ধীরে ধীরে মরে যেতে থাকে। এর কারণ হলো আমরা তার যে মুভমেন্ট, তার যে চলাফেরা, এই চলাফেরার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার যে নায়কোচিত মনোভাব। ঠিক সেই হিন্দি সিনেমাতে একটা সিনেমা রয়েছে নায়ক, অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা নায়ক, অথবা বাংলা সিনেমাতে ফাটা কেষ্ট। ঠিক এইরকম একটা ক্যারিশম্যাটিক দ্রুততা একজন রাষ্ট্রনায়কের বা সরকার প্রধানের চরিত্রে থাকা দরকার। সেটি সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করেন, কিন্তু তিনি সেই জিনিসটি করতে পারেননি। তিনি যেভাবে আমেরিকাতে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে প্রাণবন্ততা দেখাতে পারেন, যেভাবে জো বাইডেনের সঙ্গে ছবিতে পোজ দিতে পারেন, যেভাবে জাতিসংঘে গিয়ে ভাষণ দিতে পারেন, কিংবা ঢাকা এয়ারপোর্টে ছুটে গিয়ে যেভাবে আনোয়ার ইব্রাহিম সাহেব, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাকে অভ্যর্থনা জানাতে পারেন, তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে, যে স্মার্টনেস আমরা দেখতে পাই। কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না? একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমিরের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না? কিংবা তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন, কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না? কেন তিনি হাসি খুশি থাকেন না? কেন তার কণ্ঠে লালিত্য থাকে না, দৃঢ়তা থাকে না? এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যা কিনা পুরো জাতিকে হতাশ করেছে। তিনি বঙ্গবন্ধু নিয়ে, 32 নম্বর নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন, শেখ হাসিনাকে আনা, বিচার করা, এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন, কোনো কথাই রাজনৈতিক হয়নি, আশা জাগানিয়া হয়নি, বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে ভয় যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি, এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে। তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন, কাউন্টার প্রশ্ন করেছেন,
তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি। যারা বিশ্বনায়ক হন রাজনীতির অঙ্গনে তারা অনেক সময় এরকম বিরূপ পরিস্থিতিতে পড়েন। নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এলেন তখন আমেরিকার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সারা দুনিয়া যাদেরকে সন্ত্রাসী মনে করে, যেমন ধরুন কিউবা, যেমন ধরুন ইয়াসির আরাফাত, যেমন ধরুন ইসলামীর অন্য সংগঠনগুলো, লিবিয়ার গাদ্দাফি, এদের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব? এবং এটার তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। চমৎকার, অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমাদের একটা প্রধান সমস্যা, তারা সবসময় মনে করে যে তাদের বন্ধু আপনার বন্ধু হওয়া উচিত এবং তাদের শত্রু আপনার শত্রু হওয়া উচিত। কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমাদের সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করেছে কেবল তারাই আমাদের বন্ধু, এবং যারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে তারাই আমাদের শত্রু। আমাদের যখন খুব বিপদ ছিল তখন গাদ্দাফি আমাদেরকে সাহায্য করেছে, ফিদেল ক্যাস্ট্রো আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা কেন তার প্রতি অকৃতজ্ঞ হব? তো এরকম অসাধারণ তার যে বাগ্মিতা, প্রত্যুৎপন্ন মতিত্ব, পুরো যাকার যিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তাকে ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে। একইভাবে মোহাম্মদ আলী কেলে তার অসাধারণ কতগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে। তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন সেটি এপির সঙ্গে দিয়েছেন, ভয়েস অব আমেরিকার সঙ্গে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন, প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক এবং তার কোনো বক্তব্য মানুষের মনে আশা জাগায়নি, বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে। তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ। বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক, সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব। মিডিয়াতে কী করে কথা বলতে হয়, কীভাবে মিডিয়া ম্যানেজ করতে হয়, কীভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয়, এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইউনূসের চাইতে ভালো জানি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন, বারবার বিপথে যাচ্ছেন, বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ। অর্থাৎ তিনি যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে দৃঢ়তা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সম্ভবত সেটা তিনি পারছেন না। এই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন, অথবা তিনি এই কর্মের মধ্যে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, অথবা তিনি নিজেকে, তার যে বর্তমান অবস্থান সেই অবস্থানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এবং এই অবস্থায় যখন মানুষ পড়ে, সে যত বড় জ্ঞানী হোক, গুণী হোক, সে হাল ছেড়ে দেয়। একটা সময় রবীন্দ্রনাথ তিনিও হাল ছেড়ে দিয়েছিলেন এবং তার সেই বিখ্যাত কবিতা হাল ছেড়ে বসে আসি আমি, মন নাহি মোর কিছুতেই, সেই বিখ্যাত কবিতা। এরকম অনেক বড় বড় মানুষ জীবন সম্পর্কে হাল ছেড়ে দেয় কিংবা বলে যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে এসে তিনি কি তার জীবনের সেই হালটা ছেড়ে দিলেন কিনা, এটা আমরা বুঝতে পারছি না। এক, দুই নম্বর হলো তার চাল চলন, কথাবার্তা সবকিছুর মধ্যে একটা স্বাভাবিক গতি থাকে। তিনি বেশ সেই 2009 সন থেকে একটা বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে চলছেন। তো এখানে সেই বিরূপ পরিস্থিতির মধ্যেও তার চোখ, মুখ, শরীর সবকিছুর একটা অঙ্গভঙ্গি বা একটা অভিব্যক্তি সেটি ছিল। তিনি একদিকে আদালতে হাজির হয়েছেন, অন্যদিকে আবার বিদেশে গিয়ে অলিম্পিকের মশাল হাতে দৌড় দিয়েছেন। তিনি এখানে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছেন, আবার অপরদিকে তিনি ফ্রান্সে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি সেই কী করে অলিম্পিক হবে, সেই অলিম্পিকের মূল থিম, তার যে সোশ্যাল বিজনেস, সেই সোশ্যাল বিজনেসটিকে অলিম্পিকের যে থিমের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন অত্যন্ত সুকৌশলে। তো এরকম একজন ব্যক্তি যিনি কিনা বিশ্বের রাজা বাদশাদেরকে ডান হাতে বাম হাতে নিয়ে তিনি খেলেছেন, চলেছেন, তারপরে জীবন পরিচালনা করেছেন, বন্ধুত্ব করেছেন, সবই করেছেন। হোয়াইট হাউস থেকে এলিসি প্রাসাদ, এলিসি প্রাসাদ থেকে বাকিংহাম প্যালেস, বাকিংহাম প্যালেস থেকে সৌদি আরবের রাজদরবার, কোথায় না গিয়েছেন তিনি, সর্বত্র তার অবাধ বিচরণ। তো সব ক্ষেত্রে আমরা দেখেছি যে স্থানকাল পাত্রভেদে তিনি তার অভিব্যক্তি পরিবর্তন করেননি। তিনি তার একটা সহজাত যে চরিত্র সেটিকে তিনি বজায় রেখেছেন। তার সেই বয়স নিয়ে, 86 বছর বয়স নিয়ে তিনি যখন লিফট ছাড়া সেই শ্রম আদালতের 6 তলা বেয়ে তিনি উপরে উঠেছেন এবং সাংবাদিকদের সামনে যখন তিনি বক্তব্য দিয়েছেন, তাকে কখনো হতাশ মনে হয়নি, তার চোখ তখন গোল গোল হয়ে যায়নি, তার গাল তখন ঝুলে যায়নি, তার ক্রোধ তখন উপচে পড়েনি, তিনি তার স্বাভাবিকতা বজায় রেখেছেন। কিন্তু একই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন তিনি যে কথা বলছেন, সে কথা বলতে গিয়ে কেন হারিয়ে ফেলছেন? কথা বলতে গেলে মাঝে মাঝে রাগে তার চোখ গোল গোল হয়ে যাচ্ছে, তার ভ্রু কুঁচকে যাচ্ছে, তার যে চোয়াল, সে চোয়াল মাঝে মধ্যে শক্ত হয়ে যাচ্ছে, প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছে। তিনি বিরক্ত হচ্ছেন এবং তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটি তিনি স্বাভাবিক রাখতে পারছেন না, তার মতো রাখতে পারছেন না। এটি তার জন্য যেভাবে বিপজ্জনক, আমাদের জন্য আরও অনেক অনেক বিপজ্জনক। একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানোর জন্য
এবং তাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য এদেশের বহু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।